কেমন আছো সবাই? আমি ভাইদা আবার চলে এসেছি তোমাদের সবার পছন্দের ইউটিউব চ্যানেল ভাইদার পাঠশালাতে। তো আমি তোমাদের এবিটি এটা শুরু করেছিলাম, এবিটি এর মান ১ অর্থাৎ এমসিকিউ গুলো করিয়ে দিলাম, করিয়েছি প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা করিয়েছি। আজকে ৩ নম্বর ক্লাস বা পার্ট ৩ বলতে পারো, এখানে পার্ট ৩ লেখা আছে, পার্ট ৩ বলতে পারো, ৩ নম্বর ক্লাস। আজকে তোমাদের এই মান ২টা করাবো। তো মান ২ এ তোমার ১০ টা অঙ্ক করতে হবে, ১০ দুগুণে ২০ নাম্বার, মানে অনেকটা নাম্বার। কিন্তু ভালো করে মান ২টি যদি করতে পারো, এখান থেকে অনেকটা নাম্বার তোলা যায়। ঠিক আছে? তো সময় নষ্ট করবো না, তো চলে যাচ্ছি ক্লাসে। কিন্তু একটা কথা বলে রাখি, যে এই অঙ্কগুলো একটু বাইরে থেকেও আসে বা অঙ্কগুলো একটু মাথা খাটাতেও হয়। ঠিক আছে? তো মান ২টা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা সেট, প্রত্যেকটা স্কুল যেগুলো আছে তোমাদের, প্রত্যেকটা স্কুলের মান ২টা অন্তত ভালো করে করবে। এখান থেকে প্রচুর নাম্বার তোমরা পাবে। আর অনেক সময় একই নাম্বার হুবহু তুলে দেয়। এবিটিআই যে অঙ্কগুলো আছে সেম অঙ্ক তোমার পরীক্ষার যে প্রশ্নপত্র পাবে তোমরা, পরীক্ষা হলে গিয়ে দেখবে সেম তোলা আছে। তো অন্তত মান ২টা ভালো করে করবে। ঠিক আছে? তাহলে সময় নষ্ট করছি না, চলে যাচ্ছি আজকে ক্লাসে। তোমার খাতা পেন বের করে বসো। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। বলেছে ৪০০ টাকা ২ বছরের সমূল চক্রবৃদ্ধি ৪৪১ টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? আমি তোমাদের এইভাবে শেখাবো, তোমরা এইভাবে করবে, স্টেপ বাই স্টেপ করবে। প্রথমে লিখবে আসল। আসল লিখে ব্র্যাকেটে একটা পি দেবে, দিয়ে লিখবে ৪০০ টাকা। তারপর লিখবে সুদের হার। সুদের হার এখানে আর লিখবে, যেহেতু এখানে সুদের হার কিছু দেওয়া নেই, তাহলে এখানে একটা আর পার্সেন্ট লিখে ব্র্যাকেটে একটা ধরে লিখে নেবে। সময়, সময়টা লিখবে এন। মাথায় রাখবে, চক্রবৃদ্ধি সুদ হলে সময়টা এন লিখবে, আর সরল সুদ হলে সময়টা কি লিখবে, টি লিখবে। চক্রবৃদ্ধি সুদ মানে এন লিখলাম। এটা কত? না ২ বছর। এবার সমূল চক্রবৃদ্ধি। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি সূত্র কি? সূত্র আমি লিখে নিচ্ছি, দেখো যারা ভুলে গেছো, পি ইন্টু 1 + n/100 টু দি পাওয়ার এন। আর r/100 টু দি পাওয়ার এন। তা পি এর জায়গায় কত হবে বলো? ৪০০ টাকা। 1 + r তো আরই হবে, এখানে ১০০ হবে। এন মানে কত? এন মানে হচ্ছে ২ বছর। তাহলে প্রশ্নানুসারে আমরা বের করেছি ৪০০ ইন্টু 1 + r/100 স্কোয়ার। সেটা কত বলছে ওরা? ওরা বলছে ৪৪১। আমরা সবিদ্ধমূল সমূল চক্রবৃদ্ধি বের করেছি, ওরাও বের করেছিল, দুটোই সমান। তাহলে 1 + r/100 তার স্কোয়ার সমান সমান ৪৪১/৪০০। তাহলে 1 + r/100 তার হোল স্কোয়ার। ৪৪১ কার স্কোয়ার সংখ্যা তোমরা জানো, ২১-এর। আর এটা হচ্ছে তোমার ২০-র, তাহলে ২১/২০ তার হোল স্কোয়ার। স্কোয়ারটা উঠে গেল। 1 + r/100 সমান সমান ২১/২০। তাহলে r/100 কত হবে? ২১/২০ বিয়োগ ১। তাহলে r/100 কত হবে? ২১ বিয়োগ ২০/২০। তাহলে আর কত হবে? 1 ইন্টু 100/২০। এই শূন্য এই শূন্য দুইটি করলে ৫। তাহলে আর কত হবে? 5%। ঠিক আছে? যেহেতু এখানে পার্সেন্টেজ লেখা যায় না, আর এর মান সমান সমান 5 লিখতে হবে। এখানে লিখতে পারবে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান 5%। ঠিক আছে? তো অঙ্কটা ভালো করে দেখো, আর কোথাও অসুবিধা হলে একটু বলবে আমাকে। আর প্রত্যেকটা সামনে একটা বা দেবে, বা অরও দিতে পারো, বা দেবে বা অর দেবে, যেটা তোমার ভালো মনে হয়। ঠিক আছে? আর লাস্টে শুধু অতএব। ঠিক আছে? দেখো দেখে নাও, অসুবিধা হলে বলবে, দেখে নাও। দেখো কি বলেছে অঙ্কটা। একটি ব্যবসায় ৩ জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে ৬০ টাকা কম, তাহলে ব্যবসায় মোট কত পরিমাণ লাভ হয়েছে? তো এটাই ধরে নাও, আগে ধরি। ধরি ব্যবসায় মোট লাভ হয়েছে, কত হয়েছে? X টাকা। এবার প্রথম ৩ বন্ধু লিখি। ৩ বন্ধুর মূলধনের অনুপাত
কত বলেছে ওরা? বলেছে 3:8:5। তাহলে অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? এক্স ইন্টু উপরে 3 হবে, নিচে 3+8+5 এত টাকা। করলে কত হবে? এক্স ইন্টু উপরে 3 হবে, নিচে কত হবে? 5×16, মানে 3x/16 টাকা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে? এটা এক্স ইন্টু উপরে 8 আর নিচে একবারে 16 লিখে দিলাম, তাহলে কত হবে? 8x/16 টাকা। আর তৃতীয় বন্ধু লভ্যাংশ, 3 নম্বর বন্ধু লভ্যাংশ কত হবে? এক্স ইন্টু তৃতীয় বন্ধু শেষে 5 আছে, তার উপরে 5 হবে, নিচে 16 হবে, তাহলে 5x/16 টাকা। এখন কি বলছে খেয়াল করো, এই লাইনটা খেয়াল করো। প্রথম ব্যক্তির যে লাভ মানে এইটা, তৃতীয় ব্যক্তির যে লাভ মানে এইটা, তার থেকে 60 টাকা কম, প্রথম ব্যক্তির লাভ কম। তাহলে আমরা এইখানে ছোট্ট করে একটু লেখা যায় জায়গাটা, যে প্রশ্নানুসারে যেহেতু তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর লাভ তৃতীয় বন্ধুর থেকে কম, তাহলে এটা বেশি হবে। তাহলে 5x/16 বিয়োগ 3x/16 সমান 60। লসাগু করলে কত হয়? 16ই হবে। তাহলে কত হবে? 5x বিয়োগ 3x সমান 60। তাহলে বিয়োগ করলে কত হবে বলো? 2x/16 সমান 60 হবে। তাহলে দেখো এক্স কত হবে? এক্স 60, উপরে 16, নিচে 2। গুণ করলে কত হবে? 2×2, 8×2 = 16। তাহলে এক্স সমান কত হবে? 6×8 = 48, 480, তাই না? তাহলে অতএব মোট লাভের পরিমাণ সমান সমান 480 টাকা। মোট লাভ কত হয়েছে? 480, তাই তো? তোকে না দেখো কি বলেছে এখানে, x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত? তাহলে আগে সমীকরণটা ভালো করে লিখি। কি বলছে এখানে? x² - x সমান k × 2x - 1 বা দাও, তাহলে x² - x সমান গুণ করো 2kx - k বা দাও, x² - এর পাশে নিয়ে আসো -2kx + k সমান 0, বা x² - k - x কমন নাও, তাহলে -x হলে একটা 1 হবে, -x করে প্লাস দিয়ে 2k হবে, প্লাস k সমান 0। বুঝতে পারলে? দ্বিঘাত সমীকরণ আকারে লিখলে কি হবে? x² - 1 - +2kx + k সমান 0। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য। বুঝতে পারলে? তাহলে ধরি সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা সূত্র কি বলেছিলাম? -b/a। বি মানে কি এখানে? এই পুরোটা মানে কি -1 + 2k, আর এ মানে কিছু নেই, মানে কত আছে এখানে? 1। তাহলে কত হবে এখানে? 1 + 2k। তাহলে এটা সমষ্টি, এটা কি? বীজদ্বয়ের সমষ্টি। সে বীজদ্বয় সমষ্টি কত হবে? শূন্য বলেছিল। তাহলে প্রশ্নানুসারে এই 1 + 2k মান কত হবে? শূন্য, যেহেতু বীজদ্বয় সমষ্টি শূন্য বলেছে, তাহলে এখানে কত বসাবো? শূন্য বসাবো। তাহলে 2k কত হবে? -1। তাহলে k কত হবে? -1/2। তাহলে উত্তর কি লিখতে পারি আমরা? উত্তর আমরা লিখতে পারি যে k এর মান হবে -12। ঠিক আছে, করে নাও, অঙ্কটা ভালো ছিল, দেখে নাও। শুধু মাথায় রাখবে যে এই দ্বিঘাত সমীকরণে এই পাশে শূন্য হবে, সবগুলো পাশে নিয়ে আসতে হবে। সবগুলো পাশে নিয়ে এসেছি। এই x² এর সামনে যা থাকবে তাকে a বলতে হয়, আর x এর সামনে যা থাকবে তাকে b বলতে হয়, আর এটাকে বলতে হয় c, তাই না? তাহলে আলফা দুটো বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে গিয়ে -b/a। b মানে হচ্ছে এই x এর সহগ, মানে পুরোটা বসালাম, বাই a মানে হচ্ছে x² সহগ, কিছু নেই, মানে এখানে একটা 1 আছে, 1 বসালাম, তারপর সমাধান করলাম। ঠিক আছে, সূত্রগুলো পাশে লিখে দিই এখানে, যে বীজদ্বয়ের সমষ্টি যদি হয় তাহলে সূত্র হচ্ছে -b/a, আর বীজদ্বয় যদি গুণফল হয় তার সূত্র হচ্ছে কি c/a। c মানে ধ্রুবক পদ। a সমান x² এর সহগ, x² এর সামনে যা থাকবে সেটাকে a ধরতে হবে। b সমান x এর সহগ, এই যে x এর সামনে যা থাকবে, x এর সামনে যা থাকবে সেটাকে b ধরতে হবে। আর c সমান
ধ্রুবক পদ, মানে এই শেষে যা থাকবে সেটা কি ধরতে হবে, তাই না? এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, ঢুকে না, ঢুকে না। দেখো এই অঙ্কটা কি বলেছে, একটি অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, যদি মনে করো যে একটা অকেন্দ্রীয় বৃত্ত একটা আঁকবো আমরা, ঠিক আছে? অকেন্দ্রীয় বৃত্ত এবি ব্যাস, এখানে একটা দাগ আছে, সেটা হচ্ছে এ, সেটা হচ্ছে গিয়ে বি, এবি একটা ব্যাস। এবার এবিসিডি, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা সি হবে, এটা ডি হবে। এবিসি, এ বি সি, এটা বলছে 65 ডিগ্রি। আচ্ছা না, সরি, এবিসি এটা না, সরি, এ বি সি এটা হচ্ছে 65 ডিগ্রি। আর ডিএসি, ডিএসি মানে এইটা, এটা হচ্ছে 40 ডিগ্রি, এইটুখানি। ডিএস এটা হচ্ছে 40 ডিগ্রি। হলে কোন বিসিডি, বিসিডি এই পুরো কোণটা কত, এই পুরো কোণটা বের করতে হবে। বুঝতে পেরেছো? তো একটা জিনিস মাথায় রাখবে যে অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কি হয়, সমকোণ। কি বললাম? অর্ধ বৃত্তস্থ কোণ সর্বদা সমকোণ, মানে 90 ডিগ্রি। দেখো এইটা একটা, এবিটা এই একটা অর্ধবৃত্ত ভাগ করেছে, পাশে একটা অর্ধবৃত্ত, পাশে একটা অর্ধবৃত্ত, তাহলে এই যে কোণটা হবে, এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, তাই না? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কোণ এবিসি সমান সমান 65 ডিগ্রি, কোণ এ সি বি সমান সমান 90 ডিগ্রি। কেন, আগেই বললাম অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে বাকি রইলো এইটা, এইটা মানে কি, কোণ বি এ সি সেটা কত হবে, না সেটা হবে 180 ডিগ্রি থেকে তুমি যদি 90 ডিগ্রি আর 65 ডিগ্রি যোগ করে বিয়োগ করো, তাহলে কত হবে, 25 ডিগ্রি। এটা কত হচ্ছে, 25 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, এবার এখানে চলে আসি। এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে কি হয় মাথা রাখবে, এই চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়, কি হবে, একটা সামান্তরিক। তার বিপরীত কোণ দুটির সমষ্টি সর্বদা কত হয়, 180 ডিগ্রি হয়। এই কোণটা এই কোণে যোগ করলে 180 ডিগ্রি পাবে, এই কোণটা এই কোণে যোগ করলে 180 ডিগ্রি পাবে। তাহলে আমি যদি এখানে যদি এরকম করি যে কোণ বি এ বি, ডি এ বি এই কোণটা যোগ দিয়ে ডিসিবি, ডিসিবি যোগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে ডিএবি কত, ডিএবি এটা হচ্ছে 40 ডিগ্রি, আর এটা হচ্ছে 25 ডিগ্রি। আর এখানে এইটুখানি, এইটুখানি মান আমরা জানি না, সেটা কত, কোণ ডি সি এসিডি, এসিডি কত আমরা জানি না, কিন্তু এ সি বি জানি 90, এটুখানি 90, এটুখানি যাই না, এটাই 90 ডিগ্রি বসাও, সমান সমান 180 ডিগ্রি। তাহলে কোণ এ সি ডি কত হবে, 180 বিয়োগ 90 ডিগ্রি বিয়োগ 65 ডিগ্রি। তাহলে করলে কত হবে, কোণ এসিডি কত হবে, 25 ডিগ্রি হবে, এসিডি। তাহলে এইটুখানি 25 ডিগ্রি, এটুখানি 90 ডিগ্রি, তাহলে পুরোটা কথা হবে। তাহলে কোণ বি বিসিডি, এইটা বিটাকে আগে রাখো, সিটাকে পরে দাও, বিসিডি, বিসিডি কত হবে, বিসিডি এইটা কত হবে, এইটুখানি 25 পেলাম, আর এইটুখানি 90 পেয়েছিলাম, 25 ডিগ্রি যোগ 90 ডিগ্রি করলে কত হবে, 115। তাহলে বিসিডি কত, 115। তাই তো? অঙ্কটা ভালো করে দেখো, বইয়ের অঙ্ক, বুঝতে পারলে? বইতে এরকম উদাহরণ আছে, যাও দেখে নাও, কোনো অসুবিধা হলে বলো। শুধু একটাই বলি তোমাদের, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এটা মনে রাখতে হবে, আর চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি মনে রাখতে হবে। এই দুটো জিনিস তোমাদের যদি মাথায় থাকে, তাহলে অঙ্কটা করতে কোনো অসুবিধা হবে। বুঝতে পেরেছো? টুকে না, টুকে না। দেখো কি বলেছে, √5 প্লাস √3 এবং √6 প্লাস √2 এর মধ্যে কোনটি বড়, একদম সোজা অঙ্ক। এই অঙ্ক মান একেও দেয়, সেখানে অপশন দেওয়া থাকে যে এটা কি, এটা বা উভয় বা কোনটি নানা অপশন থাকে। তো অসুবিধা নেই, অঙ্কগুলো একদমই সোজা, দেখে নাও কি করতে হয়। যখনই কোনটি বড় বের করতে হবে, তখন সেটা কি করবে, দুটোকে একটা স্কোয়ার করে দেবে। উভয় পক্ষ কি করবে, স্কোয়ার করবে, এটা স্কোয়ার করবে, এটা স্কোয়ার করবে। তাহলে এটা এ ধরো, এটা বি ধরো, তাহলে এ প্লাস বি দা হোল স্কোয়ার সূত্র কি, না এ স্কোয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা 5 হবে, এটা 3 5 15 হবে, এটা 3 হবে। রুটের স্কোয়ার করলে রুটটা উঠে যায়, তাহলে 5 বসে যাবে, রুটের রুটটা উঠে গেলে 3 বসে যাবে, তাহলে 8 প্লাস 2 রুট 15। এখানেও তাই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 6 প্লাস 2 6 দুগুণ 12 আর 2, তাহলে 8 প্লাস 2 রুট 12। এই সামনে আর এটা ঠিক আছে, এই 2 2 এটা ঠিক আছে, কিন্তু এখানে দেখো 15, এটা দেখো 12, তাহলে বেশি কোনটা? এইটা বেশি, বা রুট 12 থেকে রুট 15টা বড় হবে, তাহলে এটা বড়, তাহলে অতএব √15 √5 প্লাস √3 বড়। ঠিক আছে, তাই এরকম লিখতে পারো তোমরা, যেরকম লিখতে পারো তোমরা যে স্যার √5 প্লাস √3 এটা গ্রেটার দেন দিয়ে √6 প্লাস √2, যে এটার থেকে এটা কি হবে বড়। এবার যেটা লিখতে হয় এইভাবে লিখলে হবে, যেভাবে ঠিক আছে, সোজা আছে একদম, জলপাত। দেখো কিচ্ছু নেই অঙ্কটা, অঙ্কটা কিচ্ছু নেই। দেখো কি বলেছে এখানে, বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান। দুটো নিরেট চোঙ আছে, মনে করো এরকম একটা চোঙ আছে জলের পাইপের মতন, এরকম একটা চোঙ আছে জলের পাইপের মতন, দুটোর আয়তন কি হবে? সমান হবে। তাদের উচ্চতার অনুপাত 2:1, মানে কি উচ্চতা 2:1, তার মানে কি আয়তন সমান, কিন্তু একটা একটু মোটা ধরনের হবে, একটা একটু সরু ধরনের হবে। বুঝতে পেরেছো? এটা যদি এইচ হয়, ধরে নিচ্ছি, এটা কত হবে? এটা হবে 2h। তাহলে ব্যাসার্ধ নয়, ব্যাসার্ধ মানে এখান থেকে অব্দি ব্যাসার্ধ কত? যদি R1 হয়, যদি R2 হয়, তাহলে R1:R2 করলে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। বুঝতে পারলে? আচ্ছা, ধরি চোঙ দুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 একক ও R2 একক, এবং উচ্চতা h একক ও 2h একক। তাহলে চোঙের প্রথম যে চোঙটা আছে, মানে এই চোঙটা, প্রথম চোঙ যার উচ্চতা 1 বা h, প্রথম চোঙের আয়তন, আয়তনের সূত্র কি? চোঙের সূত্র কি বলে? আয়তন, একটা চোঙ তার আয়তনের সূত্র কি হবে? পাই আর, আর মানে হচ্ছে এইটা R1, পাই R1 স্কয়ার, এইচ মানে হচ্ছে এই এইচই হবে, এত ঘন একক। দ্বিতীয় চোঙের আয়তন কত হবে? পাই R2 স্কয়ার 2h, এত ঘন একক, তাহলে 2 পাই R2 স্কয়ার h ঘন একক। প্রশ্নানুসারে কি বলেছে? বলেছে এদের আয়তন সমান, এই যে আয়তন আর এই যে আয়তন, আয়তন কি হবে? সমান হবে। তাহলে আর পাই R1 স্কয়ার h সমান সমান 2 পাই R2 স্কয়ার h। তাহলে দেখো পাই পাই কেটে যায়, h কেটে যায়, তাহলে R1 স্কয়ার বাই R2 স্কয়ার সমান সমান 2। কিছু নেই মানে এখানে এক ধরা যেতে পারে, তাহলে R1 বাই R2 তার হোল স্কয়ার সমান সমান এই 2 কে লেখা যায় √2 আর 1 তার হোল স্কয়ার। কেন? √2 কে স্কয়ার করলে সেই 2ই হবে, আর 1 এর স্কয়ার করলে সেই একই, করা যায়। তাহলে স্কয়ার উঠে গেলে কত হবে? R1 বাই R2 সমান সমান √2 বাই 1, তাহলে R1:R2 কত হবে? √2:1। তাহলে উত্তর কি হবে? তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? √2:1। কি হবে? √2:1। বুঝতে পারলে? তাদের ব্যাসার্ধ অনুপাত কত হবে? √2:1। ঠিক আছে, পরিমিতিরও কিন্তু খানিকটা সূত্রের উপর, তাই না? সূত্রগুলো যদি ভালো করে জানতে পারো তাহলে অসুবিধা হবে না। আয়তনের সূত্র হচ্ছে আয়তনের সূত্র হচ্ছে তোমার পাই আর স্কয়ার এইচ। পাই তো জানো, পাই 22/7 বলতে পারো। আর মানে হচ্ছে ব্যাসার্ধটা, আর এইচ মানে হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে তোমার আয়তনের সূত্র। ঠিক আছে, পাশে একটা লিখে নিও কোথাও।
দেখো কি বলেছে, বলেছে tan থিটা প্লাস cos থিটা সমান সমান 2 হলে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা এর মান বের করো। এই টাইপের অঙ্ক কিন্তু আমার সাজেশনে আছে, তাই না? মাধ্যমিকের যে তোমার ত্রিকোণমিতি সাজেশন দিয়েছে ওখানে দেখবে এই টাইপের অঙ্কগুলো আছে, দেখে নেবে। এখানে tan থাকলে এখানে cot দেবে, ঠিক আছে, বা এখানে sin থাকলে এখানে cosec দেবে, এই টাইপের জিনিসগুলো দেবে, এটা কেটে যায়, ঠিক আছে। দেখো কিভাবে করতে হয় দেখে নাও। tan থিটা প্লাস cot থিটা সমান সমান 2, বা tan টা tan ই রাখলাম, tan থিটা প্লাস 1/tan থিটা সমান সমান 2, বা tan স্কয়ার থিটা প্লাস 1/tan থিটা সমান সমান 2, বা tan স্কয়ার থিটা প্লাস 1 সমান সমান 2 tan থিটা। বাসে নিয়ে আসো। tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা সাজাও, সাজিয়ে লেখো যে tan থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু tan থিটা ইন্টু 1। এক গুণ করা যায়, কোনো সময় এক গুণ করলে সেটাই হয়, এক লেখা যায়। আর এটাকে লেখা যায় 1 তার হোল স্কয়ার, এক স্কয়ার করলে একই হয়, ওটাও করা যায়। তাহলে সূত্রে পড়ে দেখো কি সূত্রে পারে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কি সূত্র পড়বে এটা? এটা পড়বে a মাইনাস b তার tan থিটা -1 ইজ ইকুয়াল টু 0। কেন? শূন্যকে রুট করলে শূন্যই হয়। tan থিটা ইজ ইকুয়াল টু -1টা গেলে +1 হবে। বুঝতে পেরেছো? তাহলে অতএব tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 1/tan থিটা, যেটা থিটা হবে tan থিটা তার হোল স্কোয়ার। tan এর মান তো 1, তাহলে 1 তার হোল স্কোয়ার, 1/1 তার হোল স্কোয়ার, 1 হবে, কেটে গেলে 1 হয়, স্কোয়ার করলে 1, তাহলে 1 যোগ করলে 2। বুঝতে পারলে? দেখো আরেকভাবে করা যায়, tan থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। tan থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 2, এটাকে প্রমাণ করতে হবে। কীভাবে প্রমাণ করে দেখো, উভয় পক্ষকে বর্গ করে করা যায়। দেখো লিখতে পারি বা দিয়ে tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কোয়ার সমান সমান 2 তার হোল স্কোয়ার। থার্ড ব্র্যাকেটে লিখবো আমরা উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করে তোমরা লিখতে পারো তোমরা। দেখো বা দিয়ে আবার লিখতে পারি আমরা, এটাকে tan থিটাকে এ ধরলাম, cot একে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি। এ মানে tan থিটা ইন্টু বি মানে cot থিটা প্লাস বি স্কোয়ার মানে cot থিটা তার হোল স্কোয়ার সমান সমান 4। বা দিয়ে লিখতে পারি দেখো tan স্কোয়ার থিটা প্লাস 2 tan থিটা বসিয়ে থিটা হবে, বসিয়ে দিলাম, ইন্টু 1/tan থিটা করতে পারি, প্লাস cot স্কোয়ার থিটা সমান সমান 4। tan থিটা কেটে গেল, tan স্কোয়ার থিটা এটাকে পাশে এনে বসাই, প্লাস cot স্কোয়ার থিটা দুইটা শেষে রাখি, প্লাস 2 সমান সমান 4, বা tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা সমান সমান 4 বিয়োগ 2 সমান সমান 2। কি বলেছে এখানে? দেখো অঙ্কটা কত সুন্দর এখানে মিলিয়ে বলেছে গেছে। যে এবিসি একটি ত্রিভুজ। মনে করো একটা ত্রিভুজ আঁকলাম, এটা এ, এটা বি, এটা সি। বলছে এবি আর এসি বাহুর উপর ডিই এমন বিন্দু, মানে এবি মানে এই বাহুটা, আর এসি মানে এই বাহুটা, এই বাহুর উপর ডিই, একটা ডি ধরলাম একটা ই ধরলাম, ডিই এমন বিন্দু যে ডিই আর বিসি সমান্তরাল। এটা কি হবে? সমান্তরাল হবে। এডি মানে এইটুখানি এডি, আর বিডি মানে এইটুখানি 3/2। এটা যদি 3 হয় এটা কত হবে? 2 হবে, তাই না? তাহলে ছবিটা আমার আঁকা উচিত ছিল এইভাবে, এরকম এরকম আঁকা হচ্ছে। এটা ডি, এটা ই। 3 ভাগ তো বড়, তাই না? 2 ভাগ তো ছোট। আচ্ছা, তবে আচ্ছা, তাহলে এটা সদৃশের একটা অঙ্ক, ঠিক আছে, দেখে না কি হয়। ত্রিভুজ এ ডিই, এ ডিই এই যে ত্রিভুজটা, ও ত্রিভুজ এ বি সি, এ বি সি এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে, তাই তো? আচ্ছা, কোন ডি এ ই, ডি এ ই এই কোণটা সমান সমান কোণ বি এ সি, বি এ সি মানে এই কোণটাই হলো। এটা কি? সাধারণ কোণ। কি হবে এটা? সাধারণ কোণ। আবার কোণ এ ডিই মানে এই কোণটা, কোণ এ ডিই সমান সমান কোণ এ বি সি, এ বি সি এই দুটো কোণ সমান। কেন সমান হবে? কারণ হচ্ছে তোমার বলেই দেওয়া আছে ডিই সমান্তরাল বিসি, যেহেতু এই দুটো সমান্তরাল, আর হচ্ছে তোমার এ বি ভেদক, তাহলে এইটা কি হবে? তোমার অনুরূপ কোণ হবে, তাহলে এই মানটা কি হবে? সমান হবে। তাহলে তাই যদি হয় তা ত্রিভুজ এ ডিই
ও ত্রিভুজ এ বি সি দুটি কি হবে? সদৃশ হবে। দুটো কি হবে? সদৃশ। এই ত্রিভুজটা এই বড় ত্রিভুজটা কি হবে? সদৃশ হবে। এটা মাথায় রাখবে। তাই যদি হয় তাহলে এডি বাই হচ্ছে এবি, আর এই বাই হচ্ছে এসি, আর হচ্ছে ডিই বাই হচ্ছে বিসি। এদের মান কি হবে? এরা পরস্পর অনুপাতগুলো পরস্পর কি হবে? সমান হবে। তো এখান থেকে আমি এই দুটো নেব, এইটা এইটা, মানে এডি সমান সমান এবি। এবি মানে হচ্ছে তোমার এডি প্লাস বিডি, এটা নেব। এটা কি হবে? ডিই সমান সমান এ বিসি। তাহলে এডি মানে পুরোটা, ও এবি, আচ্ছা আচ্ছা। এডি মানে উপরটা, উপরটা কত ভাগ? 3 ভাগ, তাহলে উপরে 3 বসা, আর নিচে 3 যোগ 2 বসা, ডিই বাই বিসি। তাহলে অ্যাকচুয়ালি ডিই বাই বিসি কত হবে? এটা 3/5 হবে। ঠিক, এটা 3 ভাগ, এটা 2 ভাগ, টোটাল কত হবে? 5 ভাগ। তাহলে এটা যদি 5/2 হয় বা 3/5 হবে, তাহলে এটাও কত হবে? 3/5 হবে। তো দেখে নাও, খুব ভালো অঙ্ক, দেখে নাও, সদৃশ অঙ্ক দেখে নাও। দেখো কি বলেছে, 9 নম্বর প্রশ্ন। একটি ঘনকের প্রতিটা বাহুকে 50% কমানো হলো, তবে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে? আয়তন, তাহলে কমানো হলো। আচ্ছা, তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান এ একক, তাহলে ঘনকের আয়তন কত হবে? এ কিউব ঘন একক, তাই তো? তাহলে অতএব এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হওয়া উচিত ছিল? এ থেকে কমে যাবে, কত কমবে? এর 50% করলে যা হবে সেটা কমবে, এত একক, এ মাইনাস a/2, তাহলে সরি, তাহলে 2a মাইনাস a/2 মানে কত হবে? a/2। তাহলে অতএব এখন ঘনকের আয়তন a/2 তার হোল কিউব, এত ঘন একক, মানে a কিউব বাই 8 ঘন একক। এর কিউব করলে a কিউব, আর 2 এর কিউব করলে 8 হবে। তাহলে অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত, মূল ঘনক ছিল a কিউব, আর পরিবর্তিত ঘনক হচ্ছে তোমার a কিউব বাই 8, তাহলে a কিউব উঠে যায়, উঠে গেলে কত হবে? 1:1/8, তাহলে 8:1, অনুপাত কত হবে? 8:1। ভালো করে দেখো, এ কিউব এ কিউব তুলে দিয়েছি, এ কিউব তুলে গেলে কিছু না থাকলে 1 থাকে, উপরে এ কিউব উঠে গেলে কিছু না থাকলে 1 থাকে, নিচে 8, 8টাই পারলে মনে করবে এখানে গুণ করে দিলাম, তাহলে 8 8 আর 1, তাহলে 8:1। অ্যাকচুয়ালি উভয়কে 8 দিয়ে গুণ করতে হয়, নিচে হর যা থাকে উভয় পক্ষে গুণ করে, 8 আছে 8 দিয়ে গুণ করলে 8 হচ্ছে, আর 8 দিয়ে গুণ করলে 8 8 কেটে গেলে 1 হয়। বুঝতে পারলে? বা মনে করবে যে কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে এখানে কি হবে? কিছু নেই, মানে এখানে 1 আছে, 8 8 1 8, যা মনে করো, ঠিক আছে করুন। দেখো অঙ্কটা দেখেছো, অঙ্কটা কি সুন্দর একটা অঙ্ক দিয়েছে এখানে। বলছে যদি সাইন 2x মাইনাস 30 ডিগ্রি সমান সমান কস 2y প্লাস 30 ডিগ্রি হয়, তবে ট্যান এক্স প্লাস ওয়াই এর মান বের করো। দেখো অঙ্কটা কত ভালো, দেখে নাও, সুন্দর একটা অঙ্ক। সাইন 2x মাইনাস 30 ডিগ্রি সমান সমান কস 2y প্লাস 30 ডিগ্রি, এই তো? বা দাও সাইন 2x মাইনাস 30 ডিগ্রি সমান সমান সাইন 90 বিয়োগ 2y প্লাস 30 ডিগ্রি। তোমাদেরকে বলেছিলাম যদি 90 ডিগ্রি থেকে এই কোণটাকে, যে কোণ দেওয়া থাকে সেই কোণটাকে যদি মাইনাস করা হয়, তাহলে কস থাকলে সাইন হবে, সাইন থাকলে কস হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, কোসেক থাকলে সেক হবে, সেক থাকলে কোসেক হবে। মনে আছে বলেছিলাম? তো দেখে না, তাহলে এইটা 90, যখনই এই সূক্ষ্মকোণটা, এটা সূক্ষ্মকোণ ধরবো আমরা সবসময়, কেন সমকোণী বুঝে সমকোণটা হচ্ছে গিয়ে তোমার সবচেয়ে বড়, আর বাকি সব দুটো কোণই সূক্ষ্মকোণই হয়, তাই তো? তাহলে সূক্ষ্মকোণ 90 থেকে যদি সূক্ষ্মকোণটা বিয়োগ করো, তাহলে কি হবে? এই কসটা কি হয়? সাইন। তাহলে এখানেও সাইন, এখানেও সাইন উঠে যায়, তাহলে কি হবে? 2x মাইনাস 30 ডিগ্রি 90 ডিগ্রি বিয়োগ 2y বিয়োগ 30 ডিগ্রি। 2x এপাশে নিয়ে আসো, প্লাস 2y, 2x বসে গেল, মাইনাস পাশে প্লাস হবে, তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা পাশে গেলে প্লাস 30 ডিগ্রি, এটা কেটে দাও, এখান থেকে 2 কমন নাও, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? 90 ডিগ্রি বাই 2 সমান সমান 45।
তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে 45 হবে। চেয়েছে কি এখানে, এখানে চেয়েছে যে ট্যান এক্স প্লাস ওয়াই, তাহলে ট্যান 45 ডিগ্রি, যেহেতু এক্স প্লাস ওয়াই সমান সমান 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 মান কত হচ্ছে 1, উত্তর কি হবে 1। ঠিক আছে, কত সুন্দর একটা অঙ্ক। ঠিক আছে, টুকে না, কোনো অসুবিধা হলে বলবে, টুকে না। দেখো কি বলেছে এখানে, একটি বৃত্তের ব্যাস এবি, তাহলে এখানে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের ব্যাস দিলাম এ, এটা দিলাম এবি, পি যে কোনো একটা বিন্দু। ঠিক আছে, এখানে পি যে কোনো একটা বিন্দু, এবার পি এ বি, পি এ বি কত ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে পি বি এ, পি বি এ এইটা কত ডিগ্রি হবে? আহ, তাহলে এ পি বি, ত্রিভুজ এপিবি এর ক্ষেত্রে কোণ পি এ বি 30 ডিগ্রি বলে দিয়েছে, কোণ এ পি বি 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন, আমি আগেই বললাম যে অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ, এটা অর্ধবৃত্ত, তার কোণটা কত ডিগ্রি হবে, এটা এটা হবে 90 ডিগ্রি। তাহলে কোণ পি বি এ কত হবে, 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি, তাহলে কত হবে 60 ডিগ্রি। তাহলে কত হবে এটা, এটা হবে 60 ডিগ্রি, তাই না? একদম সোজা একটা অঙ্ক, কর কর। দেখো একটা অঙ্ক, খুব সুন্দর একটা, মানে সুন্দর মানে কি, সোজা একটা অঙ্ক দিয়েছে, তাই না? একদম কিছুই নেই। আচ্ছা দেখো, যে পরিসংখ্যা বিভাজন ছকের সামেশন বা সিগমা যা বলো, f1 x1 132 প্লাস 5x, আর পরিসংখ্যা বিভাজন ছকের সিগমা f1 সমান সমান 20। তাহলে অতএব পরিসংখ্যা বিভাজন ছকের গড়, গড় কি হবে, সিগমা f1 x1 সিগমা f1, সেটা কত হবে, এটা মান বলেছে 132 প্লাস 5k, আর এর মান বলেছে 20। প্রশ্নানুসারে আমরা একটা গড় বের করেছি, কত সেটা 132 প্লাস 5k বাই 20, সেটা ওরা কত বলেছে, ওরা বলেছে 8.1, পয়েন্টটা উঠে গেলে একটা 1 একটা 0, তাহলে 132 প্লাস 5k সমান সমান 81 গুণ 20 বাই 10, এই শূন্য এই শূন্য কেটে যায়, তাহলে 132 প্লাস 5k সমান সমান 2 আর 2 গুণ 16, তাহলে 5k সমান সমান 162 বিয়োগ 132, তাহলে 5k সমান সমান 30, তাহলে কে সমান সমান 30 বাই 5 হতে পারে 5 6 30, তাহলে কে এর মান কত দাঁড়ালো 6। বুঝতে পারলে? তাহলে কে এর মান কত বেরোলো, কে এর মান বেরোলো 6। তাহলে আজকে এখানে মোটামুটি ক্লাসটা শেষ হলো, বুঝতে পেরেছো? তোমরা এই অঙ্কগুলো বাড়িতে বারবার করে প্র্যাকটিস করবে, বুঝতে পারলে? যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো বারবার করে প্র্যাকটিস করবে, বা যে সাজেশন গুলো দেওয়া আছে সেগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। প্রত্যেকদিন 2 ঘন্টা তোমরা অঙ্কের জন্য রেখো, ঠিক আছে? কিচ্ছু করতে হবে না, জাস্ট অঙ্কগুলো রিভাইজ, বারবার করে রিভাইজ করে যাবে। আর প্রত্যেকটা চ্যাপ্টারে চেষ্টা করবে যাতে অনুশীলনীর এমসিকিউ গুলো ভালো, এমসিকিউ আর এসিকিউ গুলো যাতে ভালো করে করতে পারো, কারণ এমসিকিউ কিন্তু ওখান থেকে কমন আছে, বুঝতে পেরেছো? প্রত্যেকটা চ্যাপ্টারে সে ত্রিকোণমিতি হোক, পরিমিতি হোক, সরল সুদ হোক, চক্রবর্তী সুদ হোক, যা হোক, একচল বিশেষ দীঘা সমীকরণ হোক, শুধুমাত্র তোমরা কি করবে, অনুশীলনীগুলো দেখে নিবে, ঠিক আছে? আমি টেস্ট পেপারটা একটু বারবার করে তোমাদের করিয়ে নিই, তারপরে চেষ্টা করবো সামনের মাসে শুধুমাত্র সাজেশন, প্রত্যেকটা চ্যাপ্টারে আমি সাজেশন তুলছি, প্রত্যেকটা চ্যাপ্টারে সাজেশন তোমাদের করাবো, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন করাবো। প্রথমে একচল বিশেষ দীঘা সমীকরণ, তারপরে সরল সুদ, তারপরে যা আছে পরপর রকম অনুপাত অনুপাত পরপর করে করাবো, ওইগুলোই বারবার করে করবে, দেখো ওখান থেকে পরীক্ষা তোমার 80% বা 80 আপ তোমাদের মধ্যে কমন আসবে। বিগত বছরগুলো এসছে, আশা করি এবছর আছে, ঠিক আছে? তো অঙ্কটা ভালো করে টুকে নাও, কারো কোথাও অসুবিধা হলে আমাকে বলবে যে স্যার এখানে সমস্যা হচ্ছে, আমি তারপরে সেগুলো একটা নতুন একটা ভিডিও করে তোমার যার যার সমস্যা আছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আজকে মতো টাটা, বাড়িতে ভালো করে পড়াশোনা করবে, আর শুধুমাত্র পড়াশোনা করবে, এখন আর ফোন টোন, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এসব বন্ধ রাখো, শুধুমাত্র পড়তে যাবে, হ্যাঁ টিউশন করতে যাবে, আর বাড়িতে পড়বে, আর এই যেগুলো দেখছো ভিডিওগুলো দেখছো, এগুলো বারবার করে একবার কি করবে, রিকল করবে, ঠিক আছে? টাটা, আজকে আসছি।